অ্যান এপ্রিল ডে, প্রত্যেকের বই খোলা থাকবে। অ্যান এপ্রিল ডে, ওখান থেকে একদম দেখা যাচ্ছে ফাইনাল। কার লেখা? হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো আমেরিকান একজন পোয়েট, তার সম্বন্ধে আগে জানবো সেই রকম। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 থেকে 1882, প্রত্যেকে জন্ম মৃত্যুর সালটা দেখাতে হবে। 1807 থেকে 1882, 1807 থেকে 1882, was one of the most famous American poets of his day। তার সময়কার বিখ্যাত আমেরিকান পোয়েটসদের মধ্যে অন্যতম। আমেরিকায় যত বড় বড় কবিরা ছিলেন বা আমেরিকান লিটারেচারের যত বড় বড় সাহিত্যিকেরা ছিলেন তাদের মধ্যে এইচ.ডব্লিউ. লংফেলো, মানে ওনাকে সংক্ষেপে আমরা বলি এইচ.ডব্লিউ. লংফেলো। তো পরীক্ষার হলে যদি এরকমও কিছু দেওয়া থাকে যে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো বা এইচ.ডব্লিউ. লংফেলো, সেটা লিখলেও হবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস, এই জায়গাটা দেখাতে হবে। নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, লংফেলো ফেমাস তার লিরিক পোয়েমস এর জন্য। লিরিক পোয়েমস কিরকম হয়? লিরিক পোয়েমস হয় গীতিকাব্য। লিরিক পোয়েমস কি হয় বললাম? গীতিকাব্য। গীতিকাব্য কিরকম টাইপের? গান থেকে যে সমস্ত কবিতা লেখা হয় তাকে বলে গীতিকাব্য। গান থেকে যে সমস্ত কবিতা বা কবিতার থেকেও পরবর্তীকালে গানে ট্রান্সফার হতে পারে, কিরকম টাইপের? ফর এক্সাম্পল, কবিগুরুর এরকম প্রচুর কবিতা রয়েছে যেগুলো পরবর্তীকালে গানে ট্রান্সফার হয়েছে। ধর আমরা সবাই রাজা, এটা বেসিক্যালি কবিতা ছিল, বাট পরবর্তীকালে এটা কি ট্রান্সফার হয়েছে? গানে ট্রান্সফার হয়েছে। তো এরকম গীতি প্লাস কাব্য দুটোর সংমিশ্রণ হচ্ছে গীতিকাব্য, যেটাকে বলা হচ্ছে লিরিক। তো লিরিক পোয়েমস নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, তার মানে বোঝাই যাচ্ছে আচ্ছা গান বা কাব্য দুটোর মধ্যে তো একটা ছন্দ থাকে, তার মানে গান বা কাব্যের মধ্যে যদি ছন্দ থাকে তাহলে মিউজিক্যালিটি, সেই জন্য ফেমাস। মেজর পোয়েট্রি কালেকশনস কি কি? ভয়েসেস অফ দ্য নাইট 1839 এ, ব্যালাডস এন্ড আদার পোয়েমস 1841 এ। জাস্ট আন্ডারলাইন ওনার ক্রিয়েশনস গুলো কি কি রয়েছে। এক নম্বর হচ্ছে ভয়েসেস অফ দ্য নাইট 1839, দ্বিতীয়ত হচ্ছে ব্যালাডস এন্ড আদার পোয়েমস 1841। The present text is a part of Longfellow's poem of the same name, underline, very important point। যেরকম আমরা ধর দ্য ক্লাউডস পড়তে গিয়ে আমরা কি পেয়েছিলাম? বাদলের থেকে নেওয়া হয়েছে, এরকম ধরনের ব্যাপারটা। এই কবিতাটা কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এই কবিতাটার ক্ষেত্রে কি সেম নেম, একই নাম, তার মানে মূল কবিতাটার নামও কি? অ্যান এপ্রিল ডে। আমাদের যেটা সিলেবাসে বলা থাকবে সেটারও নাম কি? অ্যান এপ্রিল ডে। তো বোথ দ্য কেসে নাম একই হবে। যদি বলে যে ফ্রম হুইচ বুক দ্য পোয়েম হ্যাজ বিন টেকেন, কি বলতে হবে? অ্যান এপ্রিল ডে। তো বোথ দ্য কেসে বিষয়টা একই দাঁড়াবে। ডাইরেক্ট কবিতায় চলে যাই। when the warm sun that brings seed time and harvest, এপ্রিল মাসটা আমাদের মাথায় রাখতে হবে। কবিতার নাম যেহেতু অ্যান এপ্রিল ডে, তার মানে এপ্রিল মাস এটা দুটো মাসের সংমিশ্রণ। কি কি মাস? এক নম্বর যদি বা দুটো ঋতুর সংমিশ্রণ রাদার, সেটা কি? একটা হচ্ছে স্প্রিং, আরেকটা হচ্ছে সামার, তাই তো? কিরকম ধরনের? ধর আমাদের দেশের যদি এপ্রিল মাসটাকে আমরা কল্পনা করি, এটা দুটো ঋতুর সংমিশ্রণ। কিরকম টাইপের? যদি 1 থেকে 14 অবধি ধরি তাহলে জেনারেলি স্প্রিং টাইমের মধ্যে আসে। আর ঠিক 15 তারিখে কি পড়ে? পয়লা বৈশাখ পড়ে। তার মানে সেটা কোন টাইমে চলে গেল? সামার বা গ্রীষ্মকালের টাইমে চলে গেল। তার মানে 15 থেকে যদি 30 অবধি ধরি তাহলে এটা ওভারঅল কি চলে গেল? সামারের মধ্যে চলে গেল। এইবার ফ্যাক্টরটা হচ্ছে যখন স্প্রিং টাইম বা সামার টাইম ব্যাপারটা আসবে তখন দুটোরই বৈশিষ্ট্য থাকবে। আচ্ছা, স্প্রিং টাইমে গাছের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায়? পাতা ঝরানো, তাই না? শেডিং লিভস। স্প্রিং টাইমে গাছের মধ্যে কি দেখা যায়? পাতা ঝরানো, অথবা তুই বলতে পারিস যে প্লাস নতুন পাতা গজানো, নতুন পাতা আসে। তার মানে কি? শীতকালে যেই গাছটা শেড করছে লিভস, বসন্তকালে সেইখানে কি হচ্ছে? নতুন পাতা আসছে। তার মানে দুটোর একটা সংমিশ্রণ খেয়াল করা যাচ্ছে। গ্রীষ্মেরও একটা সংমিশ্রণ খেয়াল করা যাচ্ছে। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে এপ্রিল ডে। এপ্রিল ডে মানে কি? একটা এপ্রিল মাসের নির্দিষ্ট দিন। এটা যে কোনো তারিখ হতে পারে, 1 থেকে 14 হতে পারে, 15 থেকে 30 হতে পারে। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে মুহূর্তে 15 থেকে 30 তারিখ পড়লো সঙ্গে সঙ্গে কি সামার চলে আসবে? তাহলে টোটাল বসন্তের একটা বৈশিষ্ট্যটাকে নিয়ে কি করবে? ও সামারের মধ্যে ফেলবে। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে শীতকালে যেই গাছটা পাতাটা কি করছে? ঝরিয়ে ফেলছে, বসন্তকালে সেই গাছে কি হচ্ছে? নতুন পাতা গজাচ্ছে। এগুলো হচ্ছে এপ্রিল মাসের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। চলে আসি এবার। বলছে when the warm sun,
সূর্য এই সময় কি থাকে? উষ্ণ থাকে, ওয়ার্ম থাকে। দ্যাট ব্রিং সিড টাইম অ্যান্ড হারভেস্ট। কেমন হয়? সিড টাইম হয় এবং হারভেস্ট হয়। সিড টাইম মানে বীজ বোনার সময়, সিড টাইম বলতে বীজ বপন করার টাইম, আর হারভেস্ট মানে কৃষি কাজ। সিড টাইম মানে বীজ বোনার সময়, হারভেস্ট মানে কৃষি কাজ। এই সময় সেগুলো কি করছে? রিটার্ন করছে। রিটার্ন মানে ফেরত আসছে। তার মানে শীতকালে কি হচ্ছে? কৃষিকাজ হচ্ছে না। আমাদের দেশের কথা বাদ দে, যখন বিদেশের ক্ষেত্রে আমরা ধরি, বিদেশের ক্ষেত্রে কি হয়? বরফ পড়ছে। আচ্ছা, একটা জায়গার উপরে যদি বা একটা কিছু ফসলের উপর যদি বরফ পড়ে থাকে, যেটা আমরা জলের কেসটাতেও পেয়েছিলাম, যে যখন শীতকালে বরফ পড়তো তখন কোথায় চলে যেত? সমুদ্রে চলে যেত। তার মানে শীতকালে যখন বরফ পড়ছে তখন কি ফার্দার সেখান থেকে আর কৃষিকাজ করা পসিবল? তাহলে যদি না হয় কৃষিকাজ করা পসিবল, তাহলে আবার পসিবল কোন সময় থেকে শুরু হচ্ছে? স্প্রিং টাইম বা বসন্তকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। তার মানে সিড টাইম এবং হারভেস্টটা কি করছে? রিটার্ন করছে। ইট ইজ সুইট টু ভিজিট, এখানে এই যে অ্যাপোস্ট্রফিটা দেওয়া, এখানে বেসিক্যালি আইটা লেখা। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড। এই সময় বন কেমন থাকে? স্টিল থাকে। স্টিল মানে একেবারে নিস্তব্ধ, নীরব, এরকম টাইপের বন থাকবে। এবং কি? where springs the first flower of the plain, বসন্তকালে কি হয়? প্রথম ফুলটা কি হয়? ফুটে ওঠে। তার মানে বসন্তকালে প্রথম ফুল দেখতে পাওয়া যায়। শীতকালে গাছপালা বরফাবৃত, তাহলে যদি বরফাবৃত থাকে শীতকালে কি করা যাচ্ছে না? প্রপার কোনো ফুল ফল কিছুই হচ্ছে না সেইভাবে। বসন্তকালে কি হচ্ছে? ফার্দার আবার নতুন করে ফুল গজাচ্ছে, ফল আসছে। তার মানে প্রথম যে ফ্লাওয়ারটা, প্রথম যে ফুলটা প্লেন বা সমতলের, সেটা কোন টাইমে দেখা যাচ্ছে? এপ্রিল মাসে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট চলে আসি পরেরটায়। কবি বলছেন আই লাভ দ্য সিজন ওয়েল। কবি বলছেন আমার এই ঋতুটাকে ভালো লাগে। কেন ভালো লাগে? বলছে when forest glades are teeming with bright forms। আচ্ছা, গ্লেডস মানে কি? গ্লেডস মানে হলো তৃণভূমি। গ্লেডস মানে কি বললাম? গ্লেডস মানে হলো তৃণভূমি। সংক্ষেপে বললে গ্রাসল্যান্ড। সংক্ষেপে বললে মানে ইংলিশে বললে গ্রাসল্যান্ড, এরকম টাইপের। টিমিং মানে কি? টিমিং মানে হচ্ছে প্রচুর উপস্থিত থাকা, প্রচুর সংখ্যায় থাকা, প্রচুর সংখ্যায় থাকা। মানে কি রকম? গ্লেডস যেগুলো মানে তৃণভূমিগুলো প্রচুর সংখ্যায় উপস্থিত থাকছে। তার মানে কি? শীতকালে মাঠের ওপরে বরফ পড়ে যাচ্ছে, মাঠের ওপরে স্নোফল হচ্ছে এইখানে। বসন্তকালে কি হচ্ছে? ওই স্নোফলটা, বসন্তকালে কি হচ্ছে? ওই স্নোফলটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে সেম মাঠটার উপরেই কি হচ্ছে? নতুন করে ঘাস জন্মাচ্ছে। তার মানে গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস। শীতকালে বরফগুলো পড়ে যাচ্ছে মাঠের উপরে, লেয়ার ফেলে দিচ্ছে। বসন্তকাল গেলে কি হচ্ছে? সেই তার উপরে নতুন নতুন করে ঘাস জন্মাচ্ছে, যেগুলো ব্রাইট ফর্মসে উপস্থিত থাকতে। ব্রাইট ফর্মস মানে উজ্জ্বল ভাবে সেইগুলো উপস্থিত আছে। মানে ঘাসগুলো একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। খুব সহজ কথায় ধরলে, ঘাস যদিও লাল হয় না, তাও আর কি সাংঘাতিক ব্যাপার। ঘাস লাল হয়ে গেছে, তো তোদের জন্য সবুজই করে দিলাম। তোরও কোন টাইপের? দেখ ঘাস লাল হয়ে গেছে। ওকে। nor dark and many folded clouds foretell the coming on of storms। এই সময় মেঘেদের যে অস্তিত্বটা থাকে, সেই ধরনের মেঘ, কি ধরনের মেঘ দেখা যায়? একটা হচ্ছে ডার্ক, একটা হচ্ছে মেনি ফোল্ডেড ক্লাউডস। প্রশ্ন হচ্ছে কিভাবে? ডার্ক মানে তো অন্ধকার, আমরা সবাই জানি। মেনি ফোল্ডেড মানে পুঞ্জীভূত মেঘ থাকে আকাশের মধ্যে। মেনি ফোল্ডেড যেরকম ক্লাউডসে বলা হয়েছিল, বিভিন্ন স্তরীভূত মেঘ থাকে। যেরকম শীতকালে, ভুল বললাম, শরৎকালে যেরকম পেঁজা তুলোর মতন মেঘ থাকে, এক্স্যাক্টলি ওরকম টাইপের মেনি ফোল্ডেড ক্লাউডস, মেঘগুলো এইভাবে থাকে। প্রশ্ন হচ্ছে স্যার এই সময় মেঘ থাকে? অবভিয়াসলি থাকে। ভেবে দেখ, গরমকালে বা গ্রীষ্মকালে আমি বলেছি স্প্রিং আর সামারের একটা কম্বিনেশন। তার মানে গরমকালে কি তৈরি হয়? নরওয়েস্টার বা কালবৈশাখী ঝড় তৈরি হয়। তাহলে কালবৈশাখী ঝড় যখন আসে তখন সারাদিনও বোঝা যায় না, দিনের বেলায় খাখা করছে রোদ, হঠাৎ করে বিকেল থেকে কি হলো? আকাশটা গুমড়ে এলো, গুমড়ে এসে কি শুরু হচ্ছে? ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে ফোরটেল করা যায় না। ফোরটেল মানে আগের থেকে বলা। ফোরটেল মানে কি করলাম? আগের থেকে বলা। ফোরটেল মানে হচ্ছে আগের থেকে বলা। মানে এই সময় বৃষ্টি হবে কি হবে না, সেই যে ভবিষ্যৎবাণী, সেই যে প্রেডিকশন, এটা দেওয়া যায় না। বোঝা গেল? নেক্সট কি? দা কামিং অন অফ স্টর্মস। স্টর্মস মানে কি? ঝড়। আমরা জানি, সবাই উইন্ড ক্যাপে পড়েছি। তার মানে এই যে ঝড় আগে থেকে আসবে কিনা সেই জিনিসটা কি বলা যায় না। সারাদিন ধরে নর্মাল ওয়েদার রয়েছে, বৃষ্টি
কোনো লেশমাত্র কিচ্ছু নেই, হঠাৎ করে বিকেল থেকে কি শুরু হলো, আকাশটা আচমকা গুমড়ে গেল, গুমড়ে গিয়ে কি শুরু হলো, সেইখান থেকে দাঁড়িয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তার মানে আগের থেকে বর্ষাকালে এটা পসিবল করাটা, কিভাবে পসিবল করাটা, আকাশের মধ্যে মেঘলা আকাশ, আমরা ছাতা ক্যারি করি অনেক সময়, গ্রীষ্মকালের ক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্যাপারটা পসিবল নয়। এই দুটো স্ট্যান্ডা প্রত্যেকের ক্লিয়ার? চলে যাবো পরের স্ট্যান্ডা। ফাইন। From the earth's loosened mold, the sapling draws its sustenance. আচ্ছা, প্রথমে তো loosened mold, এই জায়গাগুলো দাগাতে হবে। From the earth's loosened mold, loosened মানে আলগা, loosened মানে কি বললাম, আলগা, mold মানে কি বললাম, সারফেস, সারফেস মানে ভূপৃষ্ঠ বা ভূত্বক, এরকম টাইপেরও কিছু লিখতে পারিস। তার মানে পৃথিবীটা এই সময় কেমন হয়ে যায়, পৃথিবীর দেখবি গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরম পড়ে মাটি সমস্ত ফেটে যায়, তার মানে মাটিগুলো কি হয়ে যায়, উপর থেকে লুজ হতে থাকে। মোল্ড মানে হচ্ছে সারফেস। সাস্টেনেন্স মানে বেঁচে থাকার উপাদান, সাস্টেনেন্স মানে কি বললাম, বেঁচে থাকার রসদ বা উপাদান, যেটাই বলিস না কেন। তার মানে the sapling draws its sustenance, sapling মানে চারা গাছ, এই সময় চারা গাছ কি করে, তার বেঁচে থাকার যে প্রয়োজনীয় উপাদান সেটাকে সংগ্রহ করে। প্রত্যেকেই তো বাঁচতে চায় জীবনে, তার মানে ফ্যাক্টরটাও যেটা চারা গাছ, সেও ছোট বলে কি বাঁচবে না। তার মানে ন্যাচারাল ব্যাপার কি, চারা গাছ কি করে, তার বেঁচে থাকার রসদটাকে জোগাড় করে। আচ্ছা, গাছ কোথা থেকে তার কম্পোনেন্টস গুলো পায়, ইনগ্রেডিয়েন্টস গুলো পায়, মাটির থেকে। তার মানে ন্যাচারাল ব্যাপার, মাটির থেকে কি করে, টেনে নেওয়ার চেষ্টা করে। তোরা প্রত্যেকে লাইফ সায়েন্সের জাইলেম ফ্লোয়েম এগুলো এসছে এখনো অবধি? এগুলো এখনো আসেনি, বাট ভবিষ্যতে আসবে, বুঝতে পারবি। কোষ আসবে, কলা, কোষ কলা এসছে, উদ্ভিদ কোষ, উদ্ভিদ কলাও আসবে ধীরে ধীরে। তো এরকম টাইপের তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের সাহায্যে কি করে গাছ টেনে নেয়। কোথায় টেনে নেয়, নিজের পুরো বডির ভেতরে। কোথা থেকে টেনে নেয়, মাটির নিচ থেকে তার প্রয়োজনীয় বেঁচে থাকার উপাদানগুলোকে টেনে নেয়। এবং কি থ্রাইভস, থ্রাইভস মানে বেঁচে থাকে, থ্রাইভস মানে কি বললাম, বেঁচে থাকে। তার মানে গাছগুলো মরে না। গ্রীষ্মকালে গাছেরা ওই প্রচন্ড কাঠফাটা রোদ্রের মধ্যেও গাছগুলো মরে যায় না। কেন? বিকজ ওরা প্রয়োজনীয় উপাদানগুলোকে কি করতে পারে, টেনে নিতে পারে। অনেক দেখতে পাচ্ছিস তো? আচ্ছা, those stricken to the heart with winter's cold, stricken মানে নুইয়ে পড়া, stricken মানে কি বললাম, নুইয়ে পড়া। আচ্ছা, নুইয়ে পড়ার পাশাপাশি আরো একটা হয় আঘাত পাওয়া। নুইয়ে পড়ার পাশাপাশি আরো একটা হয়, সেটা হচ্ছে আঘাত পাওয়া। তার মানে those stricken to the heart with winter's cold, শীতের ঠান্ডায় গাছটা কি হয়ে থাকে, আঘাতপ্রাপ্ত হয়ে থাকে। কেন আঘাতপ্রাপ্ত হয়? বিকজ গাছটার উপরে কি পড়ে থাকে, আইস বা স্নো, বরফ পড়ে থাকে। মানে গাছটা কি হয়ে যায়, বেঁকে যায়। ধর কোনো একটা বয়স্ক মানুষ পিঠে কি করছে, ভারী বস্তা বইছে, তার মানে ভদ্রলোক কি হয়ে যাবে, তখন বেঁকে যাবে, নুইয়ে পড়বে। আমরা রাস্তায় প্রচুর লোককে এরকম দেখতে পাই, শীত গ্রীষ্ম বর্ষা, কেউ রিক্সা টানছে, কেউ মানে অনেক বয়স্ক লোকজন এরকম টাইপের বিভিন্ন ধরনের কাজ করছে, দেখলে খারাপ লাগে। তার মানে কি হয়, কোথাও একটা যেন নুইয়ে পড়ছে। এবং কি উইথ উইন্টার্স কোল্ড, কিসে নুইয়ে পড়ে, শীতের ঠান্ডায় গাছটা নুইয়ে পড়ছে, আঘাত পাচ্ছে। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, ড্রুপিং মানে সেম ওই একই, নুইয়ে পড়া। ড্রুপিং মানে হচ্ছে নুইয়ে পড়া বা ঝুঁকে পড়া, সামনের দিকে নুইয়ে পড়া বা ঝুঁকে পড়া। রিভাইভস মানে বেঁচে যায়, রিভাইভস মানে বেঁচে যায়। তার মানে ওই যে নুইয়ে পড়া বা আঘাতপ্রাপ্ত যে গাছটা শীতের ঠান্ডার মধ্যে যেটা কি হয়ে গেছিল, একদম বেঁকে গেছিল, সেইটা কি করে, ওই নুইয়ে পড়া গাছটা পুনরায় আবার বেঁচে ওঠে, নতুন উদ্যমে ও আবার কি করে, বেঁচে ওঠে। এই প্যারাটা সবার ক্লিয়ার? The softly warbled song comes from the pleasant woods. Softly warbled song, warbled, আমরা অনেক সময় বিভিন্ন পাখিদের গানকে আমরা বলি হরবোলা, বিভিন্ন সাউন্ডকে আমরা বলি হরবোলা সাউন্ড, এরকম টাইপ। এখানে ওয়ারবেল্ড মানে হচ্ছে কলতান, কি বলবো, কলতান। পাখির ডাককে কি বলি আমরা, কলতান। দ্য সফটলি ওয়ারবেল্ড সং, সফটলি মানে খুব নরম ভাবে, খুব হালকা ভাবে বনের মধ্যে থেকে কি ভেসে আসে, কলতান ভেসে আসে, পাখিদের গানটা ভেসে আসে। কামস ফ্রম দ্য প্লেজান্ট উড, কোথা থেকে পাখিদের গানগুলো আসে, প্লেজান্ট উডস, যেগুলো প্লেজান্ট বা সুন্দর, উডস মানে বন, যেগুলো খুব সুন্দর বন। বনটাকে দেখতে তো ভালো লাগে এই টাইমে, কারণ শীতকালে সারা চারিদিকে বরফ,
বসন্তকালে এলে কি হচ্ছে, বনটা আবার নতুন করে উজ্জীবিত হচ্ছে। তার মানে সেই প্লেজেন্ট উডস এর ভেতর থেকে কি হয়, সুন্দর কলতান ভেসে আসে। এন্ড কালার্ড উইংস, এবং রং বেরঙের ডানা, গ্ল্যান্স কুইকলি ইন দ্য ব্রাইট সান। রং বেরঙের ডানা সেগুলো কি হয়, গ্ল্যান্স মানে এক পলক দেখা, গ্ল্যান্স মানে এক পলক দেখা, অর্থাৎ ওই পাখিদের যে ডানাগুলোকে সেগুলোকে দেখতে পাওয়া যায়। কালার্ড উইংস মানে পাখিদের যে কালারিং করা যে ডানাগুলো সেগুলোকে দেখতে পাওয়া যায়। ব্রাইট সান, ব্রাইট সান মানে উজ্জ্বল সূর্যালোকের মধ্যে। দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস, পাখিদের ওই যে ডানাগুলোকে দেখতে পাওয়া যায় বন থেকে কোথা দিয়ে বেরিয়ে আসছে, বনের যেখানে এক্সিট, যেখানে খোলা পথ, সেই খোলা পথের মধ্যে কি হচ্ছে, পাখিগুলো একবার ঢুকছে একবার বেরোচ্ছে, একবার ঢুকছে একবার বেরোচ্ছে। এক একটা পাখির এক এক ধরনের ডানার কালার, ন্যাচারালি কালার্ড উইংস কে দেখতে পাওয়া যায় এই সময়। নেক্সট লাস্ট প্যারা, when the bright sunset fills the silver woods with light, bright sunset fills, খেয়াল করে দেখবি এই জিনিসটা, ব্রাইট সানসেট কিরকম টাইপের, এই জিনিসটাকে নিয়ে আমি আরেকটু ডিপে বোঝাবো। এটাকে বলে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। কি বলে এটাকে, পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। কেমন সানসেট, উত্তর আসবে ব্রাইট সানসেট, এরকম। এই জিনিসটাকে নিয়ে আমি আরো একটু ডিপে যাব, আমি কবিতাটা শেষ করে নিই। when the bright sunset fills, যখন ব্রাইট সানসেট, আচ্ছা গ্রীষ্মকালে সারাদিন যদি রোদ থাকে তাহলে খুব স্বাভাবিকভাবে সন্ধেটাও যখন নামছে বা সূর্যটা যখন অস্ত যাচ্ছে তখন সেটাও কি হবে, স্বাভাবিক অন্যান্য দিনের তুলনায় কি থাকবে, অনেক বেশি উজ্জ্বল থাকবে। যেমন ধর একদিন কোনো যে কোনো বর্ষাকালের ক্ষেত্রে সারাদিন মেঘলা, তার মানে বিকেলের দিকটাও কি থাকবে, মেঘলাই থাকবে। শীতকালটায় সারাদিন ধরে সূর্যের উত্তাপটা কম, দেখবি 5টা বাজতে না বাজতেই চারিদিক অন্ধকার, ব্যাপারটা এরকম। তার মানে গ্রীষ্মকালের ক্ষেত্রেও সারাদিন ধরে যদি কি থাকে, সূর্যের উত্তাপটা থাকে, স্ট্রংলি সূর্যের উত্তাপটা থাকে, তাহলে স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে যখন সন্ধে নামবে তখনও কি হবে, সূর্যের উত্তাপটা স্ট্রং থাকবে ন্যাচারালি। তাই জন্য বলা হয়েছে ব্রাইট সানসেট, সানসেটটাও ব্রাইট হয় এই সময়। ফিল করে, কোন জিনিসটাকে ফিল করে, দ্য সিলভার উডস উইথ লাইট, সিলভার উডস মানে রূপলি বন, রূপলি বনকে আলোয় ভরিয়ে দেয়। দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিলস, গ্রিন স্লোপ, স্লোপ মানে হচ্ছে ঢাল, স্লোপ মানে কি বললাম, ঢাল, কোনো ঢালু জায়গা এরকম টাইপের। থ্রোজ ইটস শ্যাডোজ, শ্যাডোজ মানে হচ্ছে ছায়া, তার ছায়াগুলোকে যেন থ্রো করে দেয়, দিয়ে দেয়, ছুঁড়ে দেয়। কোথায় ছুঁড়ে দেয়, হলোজ অফ দ্য হিলস, পাহাড়ের হলো, হলো মানে হচ্ছে পাহাড়ের গর্তের মধ্যে, হলোজ মানে এখানে ভ্যালিজ অ্যাকচুয়ালি, বাট অ্যাকচুয়ালি গর্তের মধ্যে। কিরকম ধরনের, ধর একটা পাহাড় রয়েছে, একটা পাহাড় রয়েছে, এইখান থেকে সূর্যের যে রেটা, স্বাভাবিক যদি এইখান থেকে সূর্যের রেটা আসে, ওর ছায়াটা গিয়ে কি পড়বে, এই পোরশনটায় পড়বে। তার মানে হলোজ অফ দ্য হিলসটাকে কি করছে, পরিপূর্ণ করে দিচ্ছে। এন্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, আচ্ছা পাহাড়ের ওপরে আমরা জানি তাপমাত্রাটা কি হয়, সর্বনিম্ন হয়। পাহাড়ের ওপরে তাপমাত্রাটা কি হয়, সর্বনিম্ন হয়, সব থেকে কম হয়। তাহলে যদি সব থেকে কম হয়, বাদ বাকি জায়গাগুলোতে কি রয়েছে, গ্রাস। কেন, কারণ গরমকাল পড়ে গেছে। পাহাড়ের ওপরের তাপমাত্রা কি অতটাও কমবে, তাহলে যদি না কমে তাহলে পাহাড়ের ওপরে কি রয়েছে, তখন স্নো রয়েছে, বরফ রয়েছে। তাই জন্য সেটা কি করছে, গ্লো করছে বা জলজল করছে। কেন জলজল করছে, সানরে পড়ছে ওই জায়গাটার মধ্যে, সূর্য কি করছে, উত্তাপ দিচ্ছে। তাহলে যেহেতু উত্তাপ দিচ্ছে, ন্যাচারাল ব্যাপার, পাহাড়ের এই যে আপল্যান্ডটা সেটা কি করছে, বরফটা জমে রয়েছে, সূর্যের আলোটা এসে পড়ছে, ন্যাচারালি সেটা কি করছে, তখন গ্লো করছে।